আমি বলবো না প্রত্যেকটা বলে আমি 6 মারতে পেরেছি, এটা আমার প্রত্যেক বলে 6 মারা আসলে সম্ভব না, জানি না সেটা, অথবা হয়তো আরেকটু এক্সপিরিয়েন্স হলে বলতে পারবো। তবে আমি একটা জিনিস জানি যে আমি এখন পর্যন্ত কোনো কপি গল্প করিনি, আমি এখন পর্যন্ত কোনো ফ্রেম টু ফ্রেম দেখিয়ে বলিনি যে এই শটটা নেই। আমার এটা খুব ভালো লাগে যে আমি আমার বাংলাদেশের মৌলিক গল্পগুলো করতে পারছি। যে ক্যারেক্টারগুলো প্লে করাচ্ছে রায়হান রাফি, সেখানে অবশ্যই একজন ডিরেক্টর যদি মনে করেন যে সেখানে আমি প্রপার কাস্টিং না, তো সেখানে আমি কেন জোর করে আসবো? আমি কখনো ওকে কাজ নিয়ে বলি না, আমি ওকে বলি যে হোয়াট ইজ ইউর প্ল্যান, আমি এটা প্ল্যান করছি, তুমি কি ওই সময় তুমি কোনো কিছু প্ল্যান করছো নাকি, যেন জিনিসটা ক্ল্যাশ না করে। কাছের মানুষ আছেন আমার প্রথম ফিল্মের সাথে যারা জড়িত, তারাও আছেন, যেমন আজিজ ভাই আছেন, রাফি আছেন। তো আমি না অনেকটা ওদের একটা ফ্যামিলি মতো, তো একদমই, তো ওদের একটা সাজেশন অথবা ওদের একটা ভিশনের বাইরে গিয়ে আমি কাজ করেছি সবসময়, কারণ ওদের সাথে আমার এটা নিয়ে তর্ক হয় এবং আই রেসপেক্ট দেয়ার অপিনিয়ন বিকজ দে আর মেকিং সেন্স, তারাও তো একটা জায়গা থেকে এক্সপিরিয়েন্স থেকেই কথা বলছেন। আমি প্রচুর পরিমাণে দেখতে চাচ্ছিলাম যে আসলে আমি যেই গল্পে বিশ্বাস করি সেই গল্পে কি আমি দর্শককে বিশ্বাস করাতে পারছি কি পারছি না। পরপর 2বার ন্যাশনাল পাওয়া হয়ে গেলে কী ধরনের চাপ অনুভব হয় একজন অভিনেতার? আমার প্রথম চাপ অনুভব হয়েছে যে আমার 2বারই আমার কাছে মনে হয়েছে আমি ডিজার্ভ করি না। করো না? না, বিনয় না, অনেস্টলি আমার কাছে মনে হয়েছে ওই 2 বছরই আমার থেকে অনেক বেটার পারফরমেন্স ছিল। আমি এটা জানি যে এটা হয়তো আমার কেপাবিলিটির সর্বোচ্চটুকু না, এটা অবশ্যই বিনয় থেকে বলছি না, এটা জেনেই বলছি। এবং দায়িত্ববোধটা বাড়ে ডেফিনেটলি, কারণ আমার কাজের ক্ষেত্রে একটা প্রেশার কাজ করে তখন যে আমাকে আই হ্যাভ টু ডেলিভার এভরি টাইম। কারণ আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পরে পাওয়ার পরেও আমি একটা জিনিস খেয়াল করেছি যে আগে হয়তো 10টা আঙ্গুল উঠতো, এখন আসলে 50টা আঙ্গুল উঠে যাচ্ছে। আচ্ছা, যে জাজমেন্টটা অনেক বেড়ে গেছে। তো আমার সেটাতে কোনো প্রবলেম নেই, কারণ আমার ওই চ্যালেঞ্জ হচ্ছে আমার নিজের সাথে যে আমি তো আসলে ওই স্টেজে নেই যে আমি বলতে পারবো আমি এই রাষ্ট্রের এই সম্মান গ্রহণ করলাম না। আমি কখনো বলতে চাই না, শিল্পী হিসাবে আমি বলতে চাই না, তারা আমাকে সম্মান দিয়েছেন, আমি অবশ্যই সেটা মাথা পেতে নিচ্ছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি যে প্রজেক্টে আমার কাছে যদি এখনও মনে হয় আমি হয়তো ডিজার্ভ করি না, দেন আমাকে আসলে ওই কাজটা ডেলিভার করতে হবে, যেটা দিয়ে আমি নিজেকে বলতে পারবো যে অ্যাটলিস্ট ইউ হ্যাভ এ গ্রোথ ফ্রম দ্যাট স্টেজ। পোড়ামন 2 এর পরবর্তীতে মৃধা বনাম মৃধা যেমন খুবই ক্রিটিক্যালি এক্লেমড, খুবই প্রশংসিত, দামাল খুবই প্রশংসিত, কিন্তু কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। এই বিষয়টা কি কোন জনরায়, তুমি কি ওই জনরায় হাঁটছো যে জনরাটা আসলে আমি খুব প্রশংসা করাবো যেহেতু আমার বাণিজ্যটা আর একটু পরে হলে হবে, এমন কি ব্যাপারটা? একেবারে এরকম একেবারেই না, আবার একেবারে উড়িয়েও দিতে পারছি না। কারণ কি আমি এই ইনফরমেশনটা অনেকে জানে না। আমার কিছু কাছের মানুষ আছেন আমার প্রথম ফিল্মের সাথে যারা জড়িত, তারাও আছেন, যেমন আজিজ ভাই আছেন, রাফি আছেন। তো আমি না অনেকটা ওদের একটা ফ্যামিলি মতো, তো একদমই, তো ওদের একটা সাজেশন অথবা ওদের একটা ভিশনের বাইরে গিয়ে আমি কাজ করেছি সবসময়, কারণ ওদের সাথে আমার এটা নিয়ে তর্ক হয় এবং আই রেসপেক্ট দেয়ার অপিনিয়ন বিকজ দে আর মেকিং সেন্স, তারাও তো একটা জায়গা থেকে এক্সপিরিয়েন্স থেকেই কথা বলছেন। আমি প্রচুর পরিমাণে দেখতে চাচ্ছিলাম যে আসলে আমি যেই গল্পে বিশ্বাস করি সেই গল্পে কি আমি দর্শককে বিশ্বাস করাতে পারছি কি পারছি না। আচ্ছা, এবং আমি বলবো না প্রত্যেকটা বলে আমি 6 মারতে পেরেছি, এটা আমার প্রত্যেক বলে 6 মারা আসলে সম্ভব না, জানি না সেটা, অথবা হয়তো আরেকটু এক্সপিরিয়েন্স হলে বলতে পারবো। তবে আমি একটা জিনিস জানি যে আমি এখন পর্যন্ত কোনো কপি গল্প করিনি, আমি এখন পর্যন্ত কোনো ফ্রেম টু ফ্রেম দেখিয়ে বলিনি যে এই শটটা নেই। আমার এটা খুব ভালো লাগে যে আমি আমার বাংলাদেশের মৌলিক গল্পগুলো করতে পারছি। আর কিছু ক্ষুধা থাকে যে আমি এই ডিরেক্টরের সাথে কাজ করতে চাই। আচ্ছা, তো এই ডিরেক্টর যখন একটা ভালো গল্প, যেমন আমার তকির ভাইয়ের কাজের একটা ফ্যাসিনেশন ছিল আমার কাছে, তো আমি কিন্তু ফাগুন হওয়ায় সাইন করার সময় এটা ভাবিনি, কিন্তু আবার ফাগুন হওয়ার পরে যখন উনি আমাকে স্ফুলিঙ্গ নিয়ে অফার করেছেন, আমি কিন্তু তখন এটা হাম্বলি বলেছি যে আসলে ভাইয়া তখন আমার আরেকটা শুটিং চলছে, আপনি যে ডেটটা চাচ্ছেন ওই ডেটটা আমি এক্সক্লুসিভলি আপনাকে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, তো আমি 2 সিনেমার শুটিং কখনো একসাথে করি না, তো আমাকে যদি আপনি এই সুযোগটা দেন যে আমি আমার কাজ শেষ করে আসবো, তাহলে আমি অবশ্যই আপনার সাথে এটা নিয়ে আগাই। আচ্ছা আচ্ছা, ফাগুন হয় তুমি ডিরেক্টরস ফ্যান হিসেবে এটা খুব চেয়েছিলে? নট অনলি দ্যাট আমার কাছে লেগেছে যে কিছু ছবি আছে না, যেমন আগুনের পরশমণি, এটা দেখার জন্য আমাদের আসলে কোনো বছরের কোনো হিসাব নেই,
কত বছর ধরে দেখছি। তো জয়যাত্রা, তো আমার কাছে মনে হয়েছে যে ফাগুন হাওয়ায় আমাদের ভাষা আন্দোলনকে নিয়ে বানানো প্রথম সোলো সিনেমা। রাইট। তো এটার সাবজেক্ট ম্যাটার এত স্ট্রং যে একদিন আমি না থাকলেও সাবজেক্টটা থেকে যাবে, এই গল্পটা থেকে যাবে। তুই লোক থেকে করা এবং এরকম একটা প্রজেক্টের সাথে নিজেকে অ্যাসোসিয়েটেড করতে পারা, আমাদের ফিল্ম ওই বছর বেস্ট ফিল্ম হিসাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। অবশ্যই, এবং দারুণ একটা মুভি, এবং যে কথাটা বললাম এটাতে সত্যিকার অর্থেই ডিজার্ভ করো, এটা আমি মানে ভাই না এবং আমি জার্নালিস্ট হিসেবে। তবে আমি আপনার প্রশ্নটা যদি একটু, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমার মনে হয় এটা আমার ক্ল্যারিফাই করাটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে মাই ভিশন হ্যাজ অলসো বিন দ্য সেম, যে আমি আসলে ওই গল্প করতে চাই যে গল্প আমি নিজে বিশ্বাস করি। তবে এই রিসেন্ট কিছু বছরে আমার এই রিয়েলাইজেশনও আছে যে আলটিমেটলি তো ফিল্ম ইজ তো বিগ বিজনেস, যেটার সাথে আসলে অনেক মানুষ জড়িত। তো আমি শুধু নিজের ক্ষুধা মেটানোর জন্য কিন্তু কাজ করতে পারবো না ভাইয়া, এটা হয় না আসলে। একটা টিম তখনই সাকসেসফুল হয় যখন সেই টিমের প্রত্যেকটা মানুষ ফিল করে যে আমরা একটা হিট কাজের সাথে, আমরা একটা সাকসেসফুল কাজের সাথে জড়িত। সেই সাকসেস এখন আপনি কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে আনবেন, নাকি ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে আনবেন, নাকি 6 কোটি 7 কোটি টাকা ইনকাম করে আনবেন, ডেফিনেশন অনেক রকম। এবং এক একজনের ড্রিম, এক একজনের প্রেফারেন্স, এগুলো ডিফার করে। ফ্রম নাও অন আমি লাস্ট ফিউ ইয়ার্স ধরে যেটা ফিল করেছি, যে কারণে আসলে আমি খুব 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 কম ছবি সাইন করছি, সেটা হচ্ছে আমি আসলে ম্যাস পিপলের আরও কাছাকাছি যেতে চাই। ম্যাস পিপলের আমার কাছে মনে হচ্ছে তাদের সাথে আমি আমার সিলেকশনের কারণে, এটা নিয়ে কখনো কথা হয় না, বলতে পারি না আসলে, সুযোগ পাই না। আমার মনে হয় যে আমার কিছু নিজের সিলেকশনের কারণে আমি মাঝে মাঝে তাদেরকে আসলে এন্টারটেনমেন্ট থেকে কি একটু কম বঞ্চিত করে ফেললাম। রাইট, মানে আমি আমার প্রশ্নের উদ্দেশ্যটা এটাই যে মানে খুবই সাধারণ অডিয়েন্সের জন্য তোমার সেই সার্ভিসটা, আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর দেম। তবে আমাকে তার জন্য আমাকে একটা নিজের আপন গল্প পেতে হবে, একটা মৌলিক গল্প পেতে হবে। আমি 70% 60% গল্প পড়ার সময় আমি ফিল করতে পারি যে এটা তো কোথাও দেখেছি, এই ডায়লগটা কোথায় ছিল জানি। আচ্ছা আচ্ছা, এরকম হঠাৎ করে মনে পড়ে না করতে হয়, সারা বছরই না করতে হয়, এটা তো একটা প্রসেস। এবং আমরা সারা মানে আমি আমার আলহামদুলিল্লাহ আমি মডেলিং ক্যারিয়ার থেকে নাটক শেষ করে যখন আসলে ফিল্মের সুযোগটা পেলাম, আমার কাছে মনে হচ্ছে একজন অ্যাক্টরের জন্য না অনেক বড় ব্লেসিং হচ্ছে যে তার প্রজেক্ট চুজ করতে পারা। এটা একটা অনেক বড় পাওয়ার। রাইট। তো আমার কাছে এই পাওয়ার কিন্তু সারা জীবন ছিল না। তো এটা যেভাবে পাওয়ার, ওই স্পাইডারম্যানের মতো বলে যে উইথ গ্রেট পাওয়ার্স কাম গ্রেট রেসপন্সিবিলিটিস। এবং এর জন্য তোমাকে অ্যাডমায়ার করি যে তুমি একেবারে ফিল্মে ডেডিকেটেডলি ফিল্মের হয়েছো। যেমন অনেকে বলে যে, যেমন চঞ্চল ভাই আবারও ব্যাক করে, নাটক করে, সিরিজ করে এবং র্যান্ডম করছে, তার ফিলোসফি অন্যরকম। উই ডু হ্যাভ রেসপেক্ট ফর দ্যাট, হি হ্যাজ হিজ ওন রিজন। অবশ্যই যার যার, এবং নিশো আবার বেশ কিছু কাজ করছে। তোমার রিজনটা কি আসলে, মানে তোমার ফিলোসফিক্যাল টার্ম কি? মানে ফিল্মে যেহেতু আছো এবং এর জন্য ছোটোখাটো টিভিসি বা মানে সিরিজ এগুলো করবা না, বা করলে তোমার ফিল্ম ক্যারিয়ারের জন্য সমস্যা হয় বা দর্শকরা ওটা চাচ্ছে না, এরকম কি? এটা এইরকম আমি চিন্তা করেছিলাম গত বছর পর্যন্ত। আচ্ছা, এই বছর থেকে আসলে ওইভাবে চিন্তা করছি না। দুইটার জন্য দুইটা কারণ। প্রথমটা হচ্ছে যে আমি গত বছর পর্যন্ত চিন্তা করতাম যে আমি দর্শকদেরকে যদি ওই এক্সক্লুসিভিটি ক্রিয়েট না করতে পারি, যে আমি একটা কাজ নিয়ে আসবো এবং এই কাজটা আসলে এক্সক্লুসিভ। আমরা চেষ্টা করেছি 1 বছর, 1.5 বছর, মাঝে মাঝে 2 বছর, অন্তর্জালের জন্য 3 বছর। তো দর্শককে যদি আমি ওই স্পেশাল ফিলটা না দিতে পারি, তাহলে আসলে অডিয়েন্স টিকিট খরচ করে, টাকাটা খরচ করে, এত জ্যাম ঠেলে ফ্যামিলি নিয়ে যেদিন সে বাসায় একটা রিল্যাক্স টাইম কাটাতে পারে, সে বের হচ্ছে কিন্তু সিনেমা দেখতে। এবং এটা একটা লম্বা, আবার ব্যাক করতে হবে বাসায়, বাইরে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো ইটস এ রেসপন্সিবিলিটি যে আমি আসলে তাদেরকে ওই জিনিসটা দিতে পারছি কি পারছি না। তো আমার মনে হচ্ছে যে না, আমি যখন এসেছি তখন আমি এখানে চেষ্টা করে যাব। সাকসেসফুল হই কি হই না দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট আমি নিজেকে বলতে চাইতাম যে ইউ হ্যাভ ট্রাইড, সো ডোন্ট রিগ্রেট দ্যাট। আর এই বছরটা একটু ডিফারেন্ট হচ্ছে, তার কারণ হচ্ছে যে যে গল্পগুলো আমি আসলে বিগ স্ক্রিনে করতে চাই সারা জীবন, ওই যে গল্পের ক্ষুধা, ওই গল্পগুলো না আমি অনেক কয়েকটা গল্প আমি ওটিটিতে পাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ উইথ গুড রেমুনারেশন। আমার মনে হয় যে যদি আমি ফিল্মের জন্য ডেডিকেটেডলি ওই জায়গাটা রাখি, একজন আর্টিস্ট হিসাবে আমার সার্ভাইভাল থ্যাঙ্কস টু অল দ্য ব্র্যান্ডস যাদের সাথে আমি অ্যাসোসিয়েটেড। আদারওয়াইজ আমি এটা পারতাম না। আমাকে মিনিমাম হলো 5টা সিনেমা সাইন করতে হবে, 6টা সিনেমা সাইন করতে হবে। এই প্রেশারেই তো আমি মরে যাব। আচ্ছা, যে কোনটা করবো আর কোনটা করবো না।
তার মানে ওটিটিতে অনেকটা রিস্ক ফ্রি ভাবে মানে ফ্রি হ্যান্ডে অনেক কিছু এক্সপেরিয়েন্স করা যায়। একেবারেই না, কিন্তু ওটিটিতে আমাকে কেউ জাজ করছে না যে আমার বছরে একটা কাজ আসতেই হবে কি হবে না। ইটস আপ টু মি যে আমি একটা কাজ করব কি করব না। যে ক্যারেক্টারগুলো প্লে করাচ্ছে রায়হান রাফি, সেখানে অবশ্যই একজন ডিরেক্টর যদি মনে করেন যে সেখানে আমি প্রপার কাস্টিং না, তো সেখানে আমি কেন জোর করে আসব? আমি কখনো ওকে কাজ নিয়ে বলি না, আমি ওকে বলি যে হোয়াট ইজ ইউর প্ল্যান, আমি এটা প্ল্যান করছি, তুমি কি ওই সময় তুমি কোনো কিছু প্ল্যান করছো নাকি, যেন জিনিসটা ক্ল্যাশ না করে। ওকে, একটা কম্বাইন্ড এফোর্ট আর কি, যেমন হওয়া উচিত। আমরা যে গল্প নিয়ে কথা বলছি, আমার মনে হয় এটা যদি দর্শকের সামনে আনতে পারি, তো কবে নাগাদ এটা জাস্ট আমি জানি না কি হবে, ইনশাল্লাহ লেটস সি। তার মানে সবকিছু একটা প্ল্যান করে ভেবে রাখা অনেক সময় নেই, সেটা 2025-এ হতে পারে, 2026-এ হতে পারে, এত দূর না, এত দূর চাই না, এটা ডিরেক্টরস কল।